আজকে আজকে ডেট কত বলো? 11? 11/6/2024। আজকে আমাদের এটা মোটামুটি এই যে চ্যাপ্টারটা আছে এটা লাস্ট পার্ট হবে। লাস্ট পার্ট আমাদের ডিসকাশনের। আর এর মধ্যে ভার্নিয়ার আর স্কুগেজ যেটা আছে সেটা আমরা স্যাটারডে অফলাইন ক্লাসে, নেক্সট স্যাটারডে অফলাইন ক্লাসে আমরা করে নেবো। তাহলে ওটা সম্বন্ধে ফান্ডা পুরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের আপাতত কমপ্লিট হলো। কারণ আপাতত কেন বলছি, কারণ আমরা যখন যে চ্যাপ্টার পড়বো সেই চ্যাপ্টারে নতুন রাশি যা পাবো, নতুন রাশি আমরা যা পাবো, যত ধরনের নতুন রাশি পাবো তাদের মাত্রা এবং তাদের একক আমরা প্রতি ক্ষেত্রেই কিন্তু ডিটারমাইন করব। সুতরাং ওটা নিয়ে আমাদের চাপ নেই যে এখানে যদি কেউ মিস করে যায় কাউকে, তাহলেও কিন্তু আমরা যখন চ্যাপ্টার কমপ্লিট করতে যাব তখন কিন্তু তাদেরকে পাবো এবং তাদের মাত্রা এককগুলো কিন্তু আমরা পরে কিন্তু ডিসকাস করব। ঠিক আছে? তো এখন তোমাদের যেটা যেগুলো আটকেছে সেগুলোর মধ্যে থেকে প্রথম হচ্ছে থাক, পরে খাবো। প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমাদের ধরে নাও সহজ গাণিতিক প্রশ্ন লেভেল 1। লেভেল 1 এর তোমাদের বলছো তিনেরটা, তাই তো? তিনেরটা দেখো, প্রত্যেকেই দেখো কি দেওয়া আছে। কোনো একটি কৃষ্ণ বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সেকেন্ডে বিকিরিত তাপের পরিমাণ, এটা হচ্ছে কৃষ্ণ বস্তু বিকিরণের ফর্মুলা। এটা আমরা কিন্তু হিটে পড়বো। কৃষ্ণ বস্তু বিকিরণ এর ফর্মুলা, এটা আমরা হিট চ্যাপ্টারে পড়বো। হিট থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারে পড়বো। তাপের সঞ্চালন বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমরা এই জিনিসটা পড়বো। তাপের সঞ্চালন কি কি পদ্ধতিতে হয় তোমরা জানো? কি কি পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়? একদম তাই। পরিবহন, পরিচলন আর হচ্ছে বিকিরণ। ইংরেজিতে একটাকে বলা হয় কন্ডাকশন, এটাকে বলে কন্ডাকশন, এটাকে বলে কনভেকশন, আর এটাকে বলে রেডিয়েশন। তো এই যে তিন ধরনের যে তাপ সঞ্চালিত হওয়ার তিনটে প্রক্রিয়া, এই তিনটে প্রক্রিয়া সম্বন্ধে কি ছিল বলো? অ্যাডভেকশন, তাপ সঞ্চালন, অ্যালবেডো, অ্যালবেডো নাকি? অ্যালবেডো তো ভূগোলে পড়েছিলিস? আচ্ছা ঠিক আছে, তো আমাকে পাঠাস ওটা। ঠিক আছে, আমি দেখবো এটা সম্বন্ধে। ওটা এই তিনটে গ্রুপের মধ্যেই কোনো একটাই পড়ে যাবে, কারণ এই তিনটে হচ্ছে মেজর পার্ট। এই তিনটে হচ্ছে মেজর তিনটে প্রসেসেস। এবার হয়তো নামটা একটু অন্য ধরনের হয়ে গেছে, বা পরিচলনটাকে হয়তো একটা উপর দিকে উঠছে তার জন্য আলাদা নাম, নিচের দিকে নামছে তার জন্য আলাদা নাম। তো এই যে দুটো প্রসেস, প্রথম দুটো প্রসেস, একটা পরিবহন একটা হচ্ছে পরিচলন, এই দুটো প্রসেসে কিন্তু মাধ্যমের দরকার পড়ে। লোহা যদি কোনো জায়গায় দিই তাহলে লোহার একদিকে গরম আছে, ধীরে ধীরে অন্যদিকে গরমটা চলে আসে। সেটা হচ্ছে তোমার পরিবহন, যেখানে মাধ্যমের কণাগুলি তাদের তাদের অবস্থান তেমন ভাবে, মানে ওদের যে মিন অবস্থান সেই অবস্থানটা কিন্তু চেঞ্জ করে না। পরিচলনে কি হয়, জল গরম যেমন ভাবে হয়, জল নিজেই গরম হচ্ছে, নিজেই ছুটে পালাচ্ছে। তাহলে মাধ্যম নিজে তার তাপমাত্রা বৃদ্ধি করে কিভাবে, না তো সে নিজে সরে সরে গিয়ে। তাহলে এই দুটো কেসে কিন্তু মাধ্যম লাগে। এবং মনে রাখবে বিকিরণ হচ্ছে একটা প্রসেস যেখানে তাপমাত্রার ডিফারেন্স থাকলে কিন্তু আমরা হিট বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে যাবে। এখানে মাধ্যম না থাকলেই ভালো, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থাকতে পারে, অন্য কোনো মাধ্যম থাকলে কিন্তু ব্যাহত হবে ব্যাপারটা। যেমন ধরে নাও শীতকালে আমরা কি করি, কেউ উনুন জ্বালিয়ে, আমরা শীতকালে উনুন জ্বালিয়েছি, এখানে আগুন কাঠ দিয়ে দিয়ে আগুন জ্বলছে, ধরে নাও লাল কালিতে আগুন দিচ্ছি, এখানে আগুন আগুন জ্বলছে ধরে নাও। এই আগুন জ্বলার চারপাশে আমরা এখানে সবাই দাঁড়িয়ে বসে টসে সবাই হাত ফাত পোহায়। তাহলে এখানে তো আমরা ডাইরেক্ট কোথাও টাচ করছি না। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এখান থেকে রেডিয়েশন হিট যেটা আছে আমাদের গায়ে পৌঁছায়। তো এই যে রেডিয়েশন, এই রেডিয়েশন বিকিরণ যেটাকে আমরা বলছি, সেই বিকিরণ একটা বস্তু কেমন করবে, কি রেটে করবে। কোনো একটা বস্তু যদি ধরে নাও এটা একটা বস্তু হয়, তার তাপমাত্রা যদি তোমার টি হয়, আর তার তাপমাত্রা হচ্ছে টি কেলভিনে, কেলভিন স্কেলে তার তাপমাত্রা টি, তার সমগ্র তলের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এ প্রতি একক সময়ে যে পরিমাণ হিট, এ যদি হিট ছাড়ে চারিদিকে হিট ছাড়বে,
এই হিটটা যদি তোমার ধরে নাও এইচ হয়, তাহলে বলছে এই হিট পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম এটা সমান হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4। দেখো আমি ঠিক লিখলাম কিনা, তোমাদের প্রশ্ন অনুসারে আমি ঠিক লিখলাম কিনা। এইচটা হচ্ছে তাপ, এটা হচ্ছে শক্তি, তাপটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে ক্ষেত্রফল, সম্পূর্ণ ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলের মধ্যে দিয়ে হিটটা বেরিয়ে যাচ্ছে। আর টিটা হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা, কেলভিন স্কেলে উষ্ণতা। তোমাদের বইয়ে যেটা করেছে সেটা হচ্ছে এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটাকে কি বলেছে, দিস ইজ কিউ, কিউ ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4। এই ফর্মুলাটাকে বলা হয় স্টিফানের ফর্মুলা, স্টিফানের সূত্র, এইটা বলা হয়। প্রশ্ন কি করেছে, ও আচ্ছা এটা এখানে বলেই দিয়েছে, দেখো টি হচ্ছে পরম উষ্ণতা, এটি স্টিফানের সূত্র হিসেবে পরিচিত। এই সম্পর্ক থেকে সিগমা এর মাত্রা এবং একক নির্ণয় করো। এইটার মাত্রা নির্ণয় করতে হবে এবং একক নির্ণয় করতে হবে। তাহলে এটা 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 কেন হলো না বলো আমাকে। তাহলে দেখো করি, কিউ ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4। তাহলে প্রথমে আমি ধরে নাও, প্রথমে আমি করছি একক। কিউ মানে কি, কিউ মানে কি আমাকে কেউ একজন বলো, কিউ মানে এখানে কি, কি বলেছে, একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত শক্তি, তাপ শক্তিটাও শক্তি, তাহলে তাপ শক্তি। তাহলে এইটাকে আমরা বলতে পারি না একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, মানে এটাকে আমরা লিখতে পারি শক্তি মানে এনার্জি, ধরে নাও এটাকে হিট লিখেছি এইচ বাই টি ইন্টু এ। তাহলে এই এইচ বাই টিটাকে আমরা কি লিখতে পারি, এইচটা হচ্ছে শক্তি, তাহলে এটাকে আমরা লিখতে পারি শক্তি বাই সময় ইন্টু ক্ষেত্রফল। শক্তি বাই সময়টাকে আমরা কি লিখতে পারি, একক সময়ে শক্তি মানেই কার্য, কার্য করার ক্ষমতা বলে, একদম তাই। তার মানে এই যে এই জায়গাটাকে আমরা লিখতে পারি ইকুইভ্যালেন্টলি ক্ষমতা বাই ক্ষেত্রফল। এবার আমাকে বলো এককের দিক দিয়ে যদি আমরা আলোচনা করি, এককের দিক দিয়ে, তাহলে ক্ষমতার একক কি, ক্ষমতার একক কি, এসআই একক, ওয়াট, ভেরি গুড। ক্ষেত্রফলের একক কি হবে এসআই পদ্ধতিতে, মিটার। তাহলে এই যে বাম দিকের যেটা হলো তার একক হলো ওয়াট পার মিটার স্কোয়ার। ডান দিকে সিগমার আমি একক নির্ণয় করব, আর টি এর একক হচ্ছে কেলভিন। তাহলে দেখো সিগমা এর একক যদি আমি বলি, সিগমার এককের কথা যদি আমরা বলি, তাহলে সিগমার একক সমান কিউ এর একক বাই টি টু দি পাওয়ার 4 এর একক। তাহলে কিউ এর একক বাই টি টু দি পাওয়ার 4 এর একক, কিউ এর একক পেয়ে গেলাম ওয়াট পার মিটার স্কোয়ার, তাহলে ওয়াট মিটার টু দি পাওয়ার -2 বলতে পারি। আর টি যেটা পরম স্কেলে উষ্ণতা সেটা হচ্ছে কেলভিন, তাহলে কেলভিন টু দি পাওয়ার -4 হতে পারে। তাহলে এটা দিয়েছে না দেয়নি, দিয়েছে তো। এটা 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 নিশ্চয়ই পেরেছো, পেরেছিলিস তো এটা নাকি, মাত্রাটা মনে হয় গন্ডগোল হয়েছে তাই তো। তো দেখো আবার করি, মাত্রা সমান সিগমা সমান কি, কিউ বাই টি টু দি পাওয়ার 4। কিউ মানে কি, এটা হচ্ছে ওয়ার্ক পার ইউনিট টাইম, হিট পার ইউনিট টাইম ইন্টু ইউনিট এরিয়া, এটা হলো ইন্টু 1/10⁴। তাহলে আমরা যদি সিগমার ডাইমেনশন বলি, তাহলে ওয়ার্ক ডানের ডাইমেনশন যা হবে বাই টাইমের ডাইমেনশন টি হবে, এরিয়ার ডাইমেনশন এল স্কোয়ার হবে, আর টি যেটা এটাকে বলা হয় থিটা বলা হয় থিটা টু দি পাওয়ার 4। আর মনে রাখবে আমাদের এম এল টি মানে দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো দিয়ে তো মাত্রা হয় সব সময় ঠিকই, কিন্তু এগুলো ছাড়াও কিন্তু উষ্ণতা, পরম স্কেলে উষ্ণতা,
আর কি কি থাকে বলো? দীপন প্রাবল্য। আর কি থাকে বলো? 7টা জিনিস থাকে যেগুলো মূল। তড়িৎ প্রবাহ মাত্রা, ভেরি গুড। তড়িৎ প্রবাহ মাত্রা, এই সমস্ত কিছু জিনিস কিন্তু এর সাথে সাথে থাকে। আর একটা মনে হয় কিছু একটা থাকে যেটা আমি ভুলে যাচ্ছি। তো আহ, মোল, পদার্থের পরিমাণ মোল, ভেরি গুড। পদার্থের পরিমাণ, এগুলোও কিন্তু এদের ক্ষেত্রেও কিন্তু এগুলো এগুলো বহুল ভাবে ব্যবহৃত হয় না, এটা সব থেকে বেশি ব্যবহৃত হয়, কিন্তু এগুলোও ব্যবহৃত হয়। তাহলে এগুলোও কিন্তু, এটা যেমন এম, এটা যেমন এল, এটা যেমন টি, তেমন উষ্ণতাটা বলা হয় থিটা। দীপন প্রাবল্য সেভাবে আমি কোনোদিন ইউজ করিনি। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই। পদার্থের এটাকে মোল আকারে চিহ্নিত করা হয়, মোল। অনেকে নাম্বার ইনভার্স বলে, অনেকে মোল ইনভার্স বলে। তো মোলটাকে তুমি মাত্রার ক্ষেত্রে রাখতে পারো, আবার নাও পারো, কারণ মোল সংখ্যা ইজ এ নাম্বার। তো দুটো ক্ষেত্রেই কিন্তু তোমাদের সঠিক কিন্তু মাত্রা হবে। কিন্তু যদি কেউ মোলটাকে জানার চেষ্টা করে যে মোলটা তুমি জানো কি জানো না, সেক্ষেত্রে মোল ইনভার্স অপশানে যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু মোল ইনভার্স মেরে দেবে অ্যান্সারে। তো এটা নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হয়। এনিওয়ে, তাহলে এইটা থিটা টু দি পাওয়ার -4 হবে। তাহলে এবার ডাব্লিউ মানে কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা তোমরা জানো নিশ্চয়। কেন আমরা ডাব্লিউ সমান করলাম? ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে আমরা জানি এম ইন্টু এ, ত্বরণ ইন্টু ডিসপ্লেসমেন্ট। এম মানে এম এর মাত্রা, যদি আমি বলি ডাব্লিউ এর মাত্রা। এ মানে হচ্ছে ত্বরণ, মানে এল টি টু দি পাওয়ার -2। এস মানে আর একটা দৈর্ঘ্য। তাহলে হচ্ছে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা বসলো। টি নিচে আছে, তাহলে টি টু দি পাওয়ার -1 আর একটা উপরে চলে গেল। এল স্কোয়ার নিচে আছে, তাহলে এল টু দি পাওয়ার -2 উপরে চলে গেল। আর থিটা টু দি পাওয়ার -4 এলো। তাহলে এটা সমান কত এলো, দাঁড়াতে কত দাঁড়াবে আমাদের? দেখো এল স্কোয়ার কেটে গেল গো। এটা কেটে গেল, এল স্কোয়ার আর এল স্কোয়ার, এল টু দি পাওয়ার -2। তাহলে এম টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -4। এইটা আমার দাঁড়ালো। কিছু ভুল করলাম না? এটাই আছে অ্যান্সার। তাহলে দিস ইজ অ্যান্সার। এবার আমাকে প্রিয়ন্তন বলো, হাউ দিস প্রবলেম, এই যে প্রবলেমটা কি করে তোমাকে প্রবলেমে ফেলেছিল, মানে আমি জাস্ট জানার চেষ্টা করছি। আচ্ছা, 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 আচ্ছা। মানে ওই যে বিকিরিত তাপের পরিমাণ, তাপ কিন্তু একটা শক্তি, শক্তির যা মাত্রা, একক, অবশ্যই তাপ শক্তির একক একটা ক্যালোরি একক হয়, মানে হ্যাঁ, ক্যালোরি একটা একক হয়, কিন্তু যে ক্যালোরি এবং জুলের মধ্যে যে কনভার্সনটা, ওটা একটা 4.2 জুল পার কেজি দিয়ে হয়। কিন্তু যদি আমি মাত্রার আকারে যদি আমি ভাবি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে আমরা তোমার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বা ওয়ার্ক ডান বা শক্তি, তাপটাকে শক্তি হিসেবেই কিন্তু ধরবো। ঠিক আছে? আর কারোর কোনো কিছু প্রবলেম আটকেছে? ঠিক আছে, আমি তাহলে আর নেক্সট আমি এগোচ্ছি। এখানে কিছু কিছু জিনিস তোমাদের আটকাতেই পারে, প্রবলেম হতেই পারে। সেই জিনিসগুলো আমাদের, যেমন ধরো মহাকর্ষ নিয়ে যেগুলো থাকবে, সেগুলো মহাকর্ষে আমরা অনেক ফর্মুলা করব। মহাকর্ষ যখন আমরা পড়বো, তখন অনেকগুলো ফর্মুলা পাবো, 10-12টা ফর্মুলা পাবো। হ্যাঁ, বলো 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 বলো। সাইদা? এমসিকিউ 27, 27। দেখো এমসিকিউ 27, এমসিকিউ 27 দেওয়া আছে। টি সময়, এটা সময় টি এর সাথে, এটা তো সময় টি এর সঙ্গে কোন ভৌত রাশি পি এর সম্পর্ক দেওয়া আছে। সম্পর্ক হলো পি সমান P0 ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার, এরকম দেওয়া আছে। যেখানে আলফা হলো একটা ধ্রুবক, আলফা হলো ধ্রুবক। এবার জিজ্ঞেস করেছে আলফার মাত্রা কি। এই ধরনের কোশ্চেন কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন আন্ডারস্ট্যান্ড করা এবং এই ধরনের প্রশ্ন সলভ করা, প্রথমবারের জন্য তোমাদের অসুবিধে হলে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম।
বাট এইগুলো তোমার বোঝা প্রচন্ড পরিমাণে দরকার। এখানে আলফার মাত্রা জিজ্ঞেস করেছে, এখানে কেউ আমাকে কোনো ফান্ডার দিতে পারবে? বলো, প্রিয়ন্তন বলছো, বলো। পি আর পি জিরোটা একই রাশি, হ্যাঁ। আর আগে যে কোনো একজন বলো, প্রিয়ন্তন ফার্স্ট বলো কি বলতে চাইছো। কেন? কেন? হুম। এবার আমি জিজ্ঞেস করবো কেন? বলো বলো বলো, সবে শত বিনা বেনু রবে। বলেন কেন? দিস ইজ ভেরি গুড, মানে হোয়াট এভার ইউ হ্যাভ থট। বলো 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 কি বলছো। এইটা তোমরা একদম সুন্দর বলে দিচ্ছ যে আলফা টি স্কোয়ার এটা মাত্রাহীন হতে হবে, এবং এটার সাথে কিন্তু আমি 100% সহমত, 100% আমি সহমত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন? এই প্রশ্নটার উত্তর তোমাদের ইমিডিয়েট জানার কথা নয়, তবুও আমি তোমাদের বলে দিই। মনে রাখবে ই টু দি পাওয়ার এক্স এটাকে যদি এক্সপ্যান্ড করা হয়, এটা একটা ইনফাইনাইট সিরিজ। ম্যাথামেটিক্সে যদি আমরা একবারের জন্য জানা দরকার, তাই আমি বলে দিচ্ছি, এটা ইনফাইনাইট সিরিজ, একটা অসীম শ্রেণী থাকে। সিরিজ জানো তো, 1+2+3+4+, এগুলো যেমন একটা সিরিজ হয়, ই টু দি পাওয়ার এক্সও একটা সিরিজ হয়। এই সিরিজের মান কি জানো? 1+x/1 প্লাস x² by 2 × 1 প্লাস x³ by 3 × 2 × 1 প্লাস x⁴/4 × 3 × 2 × 1 প্লাস ডট 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 ইনফিনিটি। এটা আমি লিখলাম। এবার তোমরা বলতে পারবে যেন কেন কোন একটা এরকম কেসে ই টু দি পাওয়ার এর এই পাওয়ারটা ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে যাই হোক না কেন, এই এক্স এর যে এক্স যেটা আছে, এক্সটা কেন একটা হয় খণ্ড, না হলে অখণ্ড। খণ্ড হতে পারে, অখণ্ড হতে পারে, কিন্তু এটাকে সংখ্যা কেন হতে হবে? হোয়াই ইট উইল বি সংখ্যা ফিজিক্সের রেসপেক্টে? সৃজন বলো। ই টু দি পাওয়ার এক্স এর এটা একটা ইনফাইনাইট সিরিজ। আমি আরেকবার কোশ্চেনটাকে তোমাদের সবারই জন্য ভালো করে ফ্রেম করে দিই। আমরা যখন ফিজিক্সের সমীকরণ লিখি, তখন এই ই টু দি পাওয়ার এক্স যদি থাকে, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স যদি থাকে, তাহলে এক্সটাকে একটা সংখ্যা ধরি। এটা হতে পারে পূর্ণ সংখ্যা, হতে পারে অখণ্ড সংখ্যা, হতে পারে খণ্ড খণ্ড সংখ্যা, মানে ভগ্নাংশ। এটা ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, শূন্যও হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু এটা সংখ্যা হবে। ফিজিক্সের ক্ষেত্রে এটা আমরা সবসময় সংখ্যা ধরি কেন? সেটা মাত্রা দিয়েই আসে। কেউ একটু বলতে পারবে? ভালো করে ভেবে বলো তো। কারুর মাথায় কিছু আসছে? অমর্ত্য একটু বলতো দেখি। ভাবো। কোনো তাড়াহুড়ো নেই আমাদের। এগুলো আমরা মুখস্থ করব না। কেন মাত্রাহীন হতে হবে? দ্যাট ইজ রাইট, 100% এটা ট্রু, এবং আই এগ্রি উইথ ইউ। একদম 10% আই এগ্রি উইথ ইউ। কিন্তু আমাদের জানতে হবে কেন? নাহলে পরবর্তীকালে বড় বড় বিজ্ঞানের কাজ করতে গেলে না আমরা এরকম মুখস্থ করে দেবো। আমরা কোনোদিন বুঝে করব না। তো কেন হতে হবে? দ্যাট মাস্ট বি আস্কড। সেটা কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা উচিত। দেখো আমি কি হিন্ট দেবো একটু? না বলবে প্রিয়ন্তন, দেবাঙ্গনা, সাইদা, নাফিসা, যারা যারা আছিস প্রত্যেকে, কেউ কিছু বল। দেখো, এক্স যদি দৈর্ঘ্যের একক হতো, এক্স যদি দৈর্ঘ্যের একক হতো, এখানে এই যে ফর্মুলাটা আমি লিখেছি, পরের পাতায় আবার লিখছি,
ই টু দি পাওয়ার এক্স সমান 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল তোমরা শিখেছো কেউ? বলে দিচ্ছি আমি। 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা চলতে থাকবো অসীম। মানে কি? এই দেখো n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, এরকম করে গুণ হতে হতে 3 ইন্টু 2 ইন্টু 1 হবে। তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? পাতি 2 ইন্টু 1। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? পাতি 3 ইন্টু 2 ইন্টু 1। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এগুলো তোমরা ম্যাথামেটিক্সে শিখবে। তাই জন্য আমি প্রথমে এই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল না লিখে আমি এই ফ্যাক্টোরিয়ালের জায়গায় তোমাদের লিখেছিলাম কি? এরকম লিখে দিয়েছিলাম 2 ইন্টু 1। এখানে কি লিখেছিলাম? 3 ইন্টু 2 ইন্টু 1। এখানে কি লিখেছিলাম? 4 ইন্টু 2, 3 ইন্টু 2 ইন্টু 1। এবার মনে করো এটাকে বলা হয় n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল বলা হয়। মনে করো x হলো দৈর্ঘ্য। মনে করো x হলো দৈর্ঘ্য। তাহলে বলো তো দেখি, বাম পক্ষ ডান পক্ষ তুমি কোনোভাবে মেলাতে পারবে? আমরা মাত্রার ক্ষেত্রে কি জানি? আমরা সেই সমস্ত রাশিগুলোকে যোগ করতে পারি যারা মাত্রায় একই হয়। হ্যাঁ কি না? আমরা সেই সমস্ত রাশিগুলোকে বিয়োগ করতে পারি যারা সমজাতীয় সমমাত্রার হয়, সমজাতীয় রাশি হয়। আমরা দুটো গরু, তিনটে ভেড়া কিন্তু যোগ করে দিতে পারি না। তাহলে দেখো, এইটা হলো মাত্রাহীন। যদি আমরা দৈর্ঘ্য ধরি, এটাকে দৈর্ঘ্য ধরি, তাহলে 1 হলো মাত্রাহীন। এক্স যেটা সেকেন্ড টার্ম, এটা ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম যেটা, এই যে এই সেকেন্ড টার্মটা, এটা এক্স, এক্স মানে শুধু দৈর্ঘ্য। থার্ড টার্ম যেটা, সেটা কি হলো গো? এক্স স্কোয়ার। মানে মানে কি? দৈর্ঘ্য স্কোয়ার। মানে এটা ক্ষেত্রফল বোঝাচ্ছে, রাশি আলাদা। ফোর্থ টার্মটা কি? এক্স এস কিউব। মানে এটা দৈর্ঘ্যর কিউব। এটা কি বোঝাচ্ছে? দৈর্ঘ্যর কিউবটা কি বোঝাচ্ছে? আয়তন বোঝাচ্ছে। তাহলে দেখো, কিছু রাশি নয়, প্লাস দৈর্ঘ্য প্লাস ক্ষেত্রফল প্লাস আয়তন প্লাস 4D আয়তন, এগুলো কি আমরা করতে পারি? কোন বিজ্ঞানের ক্ষেত্রে এরকম করতে পারি? সেটা সম্ভব নয়। তাহলে এটা কখন সম্ভব হবে? কখন এই ইকুয়েশনটা ফিজিক্সের ইকুয়েশনে ভ্যালিড হবে? যখন এক্সটা তোমার কোন রকম কোন রাশিকে নির্দেশ মানে করবে না, এটা একটা সংখ্যা হবে, পাতি পাতি সংখ্যা হবে। তাহলে এই যদি কেস করে দিই, যদি যদি এক্স দৈর্ঘ্য হয়, তাহলে এটা কিন্তু ভেরি প্রবলেমেটিক। প্রবলেমেটিক শুধু নয়, তাহলে এই ইকুয়েশন হোল্ড করবে না। ইকুয়েশন ডাজন্ট হোল্ড। তার মানে অবশ্যই অবশ্যই আমাদের যেটা হতে হবে সেটা হচ্ছে এক্স হতে হবে ডাইমেনশনলেস। তাহলে এক্স কিন্তু মাত্রাহীন হতেই হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকলে, লগ এক্স থাকলে, সাইন এক্স থাকলে, কস এক্স থাকলে, ট্যান এক্স থাকলে, এগুলো প্রত্যেকেরই কিন্তু সিরিজ করা যায়। এই সমস্ত প্রতিটা ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে কিন্তু একটা ইনফাইনাইট সিরিজ তৈরি করা যায়। ইনফাইনাইট সিরিজ আছে, থাকে। তাহলে যদি ইনফাইনাইট সিরিজ থাকে, তাই তাই এক্স অবশ্যই, এক্স অবশ্যই মাত্রাহীন হবে। এটা কোনো রাশি হতে পারে, কিন্তু মাত্রাহীন হতেই হবে। অবশ্যই মাত্রাহীন হবে এক্স। তাহলে এবার বলো, প্রবলেমটা ইজি না টাফ? সাইদা, এবার আমরা প্রবলেমে চলে যাচ্ছি 27-এরটা। প্রীতম, বুঝতে পারছিস? আমি কমপ্লিট করে দিই তাও।
দেখো এখানে দিয়েছে p ইকুয়াল টু p0 ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার। তাহলে এখান থেকে যে ফান্ডাটা আমাদের প্রিয়ন্তন দিল এবং যেটা সোনু বলল যে পি এবং p0 এই দুটোর কিন্তু মাত্রা বা একক একই হবে, এদের ডাইমেনশন একই হবে, সেটা হচ্ছে কনক্লুশন, কিন্তু সেটা ধরে নেওয়া জিনিস নয়। তাহলে এখান থেকে আমরা লিখব, যেহেতু এক্সপোনেনশিয়াল, এটা এ টু দি পাওয়ার এক্স হোক, এ টু দি পাওয়ার এক্স হলে আলাদা, টু টু দি পাওয়ার এক্স হলে, টু টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলেও এক্স কিন্তু হবে ডাইমেনশনলেস, কোন সংখ্যা টু দি পাওয়ার এক্স হলে। কিন্তু এক্স টু দি পাওয়ার টু হলে হবে না কিন্তু, বুঝলে, এক্স টু দি পাওয়ার টু হলে হবে না, সেক্ষেত্রে এগুলো গন্ডগোল করো না। তাহলে এখানে হবে আলফা টি স্কোয়ার ডাইমেনশনলেস। তাহলে ডাইমেনশনলেস মানে কি? তাহলে আলফা ইন্টু টি স্কোয়ার, এদের ডাইমেনশন হবে পাতি এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো বা এক, এক লিখতে পারি। তাহলে আলফার ডাইমেনশন হবে এটা টি, টি এ টি স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল টি স্কোয়ার হবে এটা, টি স্কোয়ারটা, তাহলে এটা পাতি টি টু দি পাওয়ার মাইনাস টু হবে। তাই এটা অ্যান্সার হবে। ওকে, 34, 34, 34 তোমাদের এখন করার দরকার নেই, এটা ক্লাস 12 এর, ওটা এল বাই আর হবে, এল বাই আর। দেখো তো কি দিয়েছে, ও কম্পাঙ্ক বোঝায় বলেছে, এল বাই আর, হ্যাঁ আছে অ্যান্সার। 34 এরটা বি আছে তো, না ডি আছে রে? ভুল আছে। কম্পাঙ্ক ওয়ান বাই সি আর, ওয়ান বাই সি আর না হলে এল বাই আর হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। দাঁড়াও, আর বাই আর, এল বাই আর ইন্টু টি, সি আর, আমি দেখে বলে দিচ্ছি। 34 তো তোমাদের যেহেতু এটা না করলেও চলবে, স্টিল আমি বলে দিচ্ছি, ওমেগা সি ওয়ান বাই ওমেগা সি ইকুয়াল টু ওমেগা এল। তাহলে এখান থেকে হচ্ছে ওমেগা এল, আর এখান থেকে আমরা লিখতে পারি, সরি, এখান থেকে ওয়ান বাই ওমেগা সি ইকুয়াল টু হচ্ছে আর, তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে সি আর, কম্পাঙ্ক হচ্ছে সি আর, ওমেগা এল ইকুয়াল টু আর, তাহলে ওমেগা ইকুয়াল টু আর বাই এল। এখানে অ্যান্সার হবে তোমার ওমেগা ইকুয়াল টু কম্পাঙ্ক বলেছে, কম্পাঙ্ক বলেছে মানে এখানে কি দাঁড়াচ্ছে, আর বাই এল। এখানে কি কিছু গন্ডগোল করলাম আমি? ওমেগা ইকুয়াল টু সি আর হবে না, ওয়ান বাই ওমেগা ইকুয়াল টু সি আর, তাহলে ওমেগা ইকুয়াল টু ওয়ান বাই সি আর, এইটা হবে অ্যান্সার। এটাই ওয়ান হবে, অপশন ওয়ান হবে, ঠিক বলেছিস। অপশন এ হবে, ওয়ান বাই সি আর হবে। এটা ক্লাস 12 এর টপিকস। ক্লাস 12 এর যখন আমরা এসি এসি পড়বো, অল্টারনেটিং কারেন্ট পড়বো, তখন বলবো, এটা তোমরা না পারলেও কোনো অসুবিধে নেই, এই কোশ্চেন কিন্তু তোমাদের পড়বে না। মানে এই, কি বলছো? 30, 30, তাহলে এটা ক্লাস 12 এর, ঠিক আছে। এইটা যদি কোনো প্রশ্ন কোনো স্যার করে 11 এর পরীক্ষায়, তোমাদের এই হাফ ইয়ারলি পরীক্ষায়, তাহলে জানতে হবে যে স্যার 11 এবং 12 এর সিলেবাস সম্বন্ধে ততটা ভালোভাবে বোঝেন না, তার জন্য তিনি কোশ্চেনটা করেছেন। এবং এটা কোনোভাবেই কাম্য নয় যে অন্ধের মতো প্রশ্ন টুকে দেওয়া। যারা 11 এর সিলেবাস ঠিক করে জানে, তারা কোনোভাবেই এই ধরনের প্রশ্ন 6 মাসে পড়া কোনো 11 এর স্টুডেন্টের প্রশ্নে এটা পড়তে পারে না। তো এটা কেউ করবে না আমার বিশ্বাস। এরপর এটা হচ্ছে 30, 30, 30 দিয়েছে, দেখো মাত্রাগতভাবে সঠিক ফর্মুলা কি? বলছে মাত্রাগতভাবে, মাত্রাগত দিক দিয়ে সঠিক ফর্মুলা কোনটা বলতে বলেছে। সঠিক ফর্মুলা কোনটি? কি কি অপশন দিয়েছে? অপশন এ দিয়েছে এফ ইকুয়াল টু এফ বাই এম, অপশন বি দিয়েছে ভি ইকুয়াল টু এস টি, অপশন সি দিয়েছে ডাব্লিউ ইকুয়াল টু পি বাই টি, অপশন ডি দিয়েছে জি ইকুয়াল টু ভিটি। এবার মজার কথা হচ্ছে, এটা আমাদের ইন্ডিয়ান প্রশ্ন, এটা আমাদের ইন্ডিয়ান প্রশ্ন, তাই কোনটা কি বলে দেয়নি। আমি দায়িত্ব নিয়ে তোমাদের বলে দিচ্ছি। মনে করো এফ হচ্ছে ত্বরণ,
মনে করো এফ হচ্ছে বল, প্রযুক্ত বল, এগুলো বলে দেওয়া উচিত। মনে করো এম হচ্ছে ভর, মনে করো ভি হচ্ছে বেগ, মনে করো টি হচ্ছে সময়, মনে করো এস হচ্ছে সরণ, মনে করো পি হচ্ছে পাওয়ার, মনে করো ডাব্লিউ হচ্ছে কৃতকার্য, আর জিটা না হয় আমরা জানি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে কোনটা হবে বলো? কোনটা হবে? এটা হবে। হ্যাঁ, একদম। এইটা মুখস্থ করার কোনো কিছু জায়গা নেই। এই যে প্রশ্নটা, এই প্রশ্নে এই প্রত্যেকটা রাশিকে বলে দেওয়া উচিত। যদি এস, ভি, টি এগুলো নাও বলে থাকে, তাহলে একটা চ্যাপ্টার শুরু হচ্ছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত ভি, ইউ, টি এগুলোর কোনো পরিচয় হয়নি। সো দ্যাট শুড বি ইনফর্মড। এগুলো বলে দেওয়া উচিত। যাই হোক বলেনি, আমাদের ধরে নিতে হবে যে এফটা হচ্ছে ত্বরণ। আমি এফটা ত্বরণ কেন ধরলাম? তার কারণ হচ্ছে এগুলো কোনো ইকুয়েশনই মিলছে না। তাহলে ওটাকে মেলাতে গেলে এটাকে ত্বরণ করতেই হবে। তো নরমালি তোমাদের যে বই 11 এর বই, সেই 11 এর বইয়ের ত্বরণ কিন্তু আমরা সাধারণত প্রতিটা বইয়ে এ লিখি ত্বরণ। ওকে? ওকে, তাহলে আমরা একটু এগোই। জাস্ট 15 মিনিট 20 মিনিট লাগবে। তোমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যাটা একটু বলে দিই। তাই তো নাকি? সবাই রেডি তো? এটা একটু এর নিয়মগুলো একটু বই দেখে বলবো। রেডি? তাৎপর্যপূর্ণ সংখ্যা। সংখ্যা সমূহ। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা। ইংরেজিতে এটাকে বলা হয় সিগনিফিক্যান্ট ডিজিট। এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। এটা আমাদের জানা দরকার। আমি এটার সংজ্ঞাটা একদম পুরোপুরি তোমাদের এখানে যে সংখ্যাটা নিয়েছে, সংজ্ঞাটা নিয়েছে, সেই সংজ্ঞাটাই আমি কিন্তু একবার লিখবো। এটা বুঝে পুরো ক্লিয়ারলি এই জিনিসটা আমরা বুঝবো। কি লেখা আছে? বলছে কোনো একটি রাশি মাপতে গেলে, কোনো রাশি পরিমাপ করে যে পাঠ, একটা পাঠ পেলাম, প্রাপ্ত পাঠে যতগুলি অঙ্ক সংখ্যা সমূহ, অঙ্ক সংখ্যা অবধি সম্পূর্ণ নিশ্চিতভাবে, কি বলছো? হ্যালো, হ্যালো, কেউ স্ক্রিন দেখতে পাচ্ছ না? সবাই পাচ্ছিস? তা তুই আবার রিজয়েন করে নে। নিশ্চিত করে বলা যায় তার পরের অঙ্ক পর্যন্ত সকল অঙ্কগুলিকে, সকল অঙ্ককে, অঙ্ক সমূহকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলা হয়। এটা মানেটা আমাদেরকে কিন্তু ক্লিয়ারলি একবার বুঝতে হবে। এটার মানে যদি আমরা ক্লিয়ারলি বুঝে যাই, এটা আমি দেখে দেখেই লিখলাম। তোমাদের বইয়ে কি লেখা আছে? কোনো ভৌত রাশির পরিমাপ করে প্রাপ্ত পাঠে যতগুলি অঙ্ক সংখ্যা পর্যন্ত সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া যায়, তার পরবর্তী অঙ্ক সংখ্যা পর্যন্ত অঙ্কগুলিকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলে বা অঙ্ক বলে। এটা মানেটা কি? এটা মানেটা কি? ধরে নাও, খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে বুঝতে হবে। একটা এক্সাম্পল তোমাদের দিয়েছে, ধরে নাও মিটার স্কেলের একটা এক্সাম্পল দিয়েছে, নর্মাল স্কেল। একটা স্কেল নিয়েছি, সেই স্কেলে
একটা ধরে নাও এরকম একটা কাঠি আছে, এই কাঠিটার এটা একটা পেন্সিল ধরে নাও, তোমাদের একটা পেন্সিল ধরে নাও, এটা হচ্ছে একটা পেন্সিল। এই পেন্সিলের আমরা দৈর্ঘ্য নির্ণয় করব স্কেল দিয়ে। তো এরকম স্কেল আছে, এরকম ধরে নাও দৈর্ঘ্য আছে, এখান থেকে পেন্সিলটা এখান থেকে ধরে নাও এতটা পর্যন্ত হচ্ছে, কথার কথা এতটা পর্যন্ত হচ্ছে। তো এটা 5, এটা 10, বা এটা হচ্ছে 10, এটা হচ্ছে ধরে নাও 15, এটা হচ্ছে 20, ধরো মিলিমিটারের কথা বলছি। এবং এখানে যে দাগটা আছে এটা ধরে নাও 1, এটা 2, আর এটা 3, এটা 1, 2, 3। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো কত মিলিমিটার, এই দৈর্ঘ্যটা কত মিলিমিটার বলতে পারো, এটা যদি রেডটা যদি পেন্সিল হয়, বা এটা যদি সেন্টিমিটারে বলি ধরে নাও, সেন্টিমিটারে যদি আমরা বলি, 1 সেকেন্ড ধরো, এটা 1 সেন্টিমিটার ধরলাম, এটা 2 সেন্টিমিটার ধরলাম। এটা আমি কি বলতে পারি, এই দৈর্ঘ্যটা আমি কি বলতে পারি, 1, 1.5, 1.6, 1.7, সাপোজ 1.7 সেন্টিমিটার বললাম। এবার এই যে 1.7 আমি পেলাম, তাহলে সেখানে তোমার এই 1.7-এর দেখো, এটা যদি 1.7 হয় আর এটা যদি 8 হয়, তাহলে এইটাকে যদি জায়গাটা আমি জুম করি, এটা যদি জুম করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে 7-এর দাগ আছে, এখানে 8-এর দাগ আছে, পেন্সিলের যে দৈর্ঘ্যটা এসছে সেটা এরকম জায়গায় এসছে। তাহলে এইটা 1.7 আমি মাপলাম, তাহলে অনিশ্চয়তা কোন জায়গাটায় আছে, অনিশ্চয়তা এই ডেটাটার কোন নাম্বারটায় আছে, 1.7 সেন্টিমিটারে অনিশ্চয়তা কোন অঙ্কে আছে, 1-এ আছে না 7-এ আছে? দেখো আমি খালি এই জায়গাটা জুম করেছি, বলো কোনটায় আছে, 1-এ আছে না 7-এ আছে? কারণ এই 7টা আমি 8ও ধরতে পারি, আবার 7ও ধরতে পারি, আমার যন্ত্র অতটা নিখুঁত নয়, তাই আরো নিখুঁত ভাবে ক্যালকুলেট করতে পারিনি। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে 7 নামক যে অঙ্কটা আছে, এই এই অঙ্কে আমাদের কি বলে এটাকে, এইটাকে অনিশ্চয়তা আছে, আনসার্টেনিটি আছে, অনিশ্চয়তা আছে। তাহলে এবার বলো তো দেখি, নিশ্চয়তা 100% কোনটাতে আছে, এই 1 সংখ্যাতে আমাদের নিশ্চয়তা, একদম নিশ্চয়তা আছে। তাহলে কটা সংখ্যা পর্যন্ত আমাদের নিশ্চয়তা আছে, কটা অঙ্ক অব্দি নিশ্চয়তা আছে, একখানা, শুধু 1। তাহলে এখানে আমাদের সংজ্ঞাটা কি ছিল, কোন রাশি পরিমাপ করতে প্রাপ্ত পাঠে, এটা প্রাপ্ত পাঠ, সেই পাঠে যতগুলি অঙ্ক সংখ্যা অবধি সম্পূর্ণ নিশ্চিত করে বলা যায়। এখানে যে 1.7 লিখলাম, এখানে সম্পূর্ণ নিশ্চিত করে আমরা কোনটা বলতে পারি, কোনটা বলতে পারি সম্পূর্ণ নিশ্চিত করে, শুধুমাত্র 1টা বলতে পারি। তাহলে প্রথম প্রথম সংখ্যাটাকে বলতে পারি, শুধুমাত্র প্রথম সংখ্যাটাকে। তাহলে একটি অঙ্ক আমাদের 100% নিশ্চিত, কিন্তু তারপরেরটা অনিশ্চিত। কিন্তু তারপরের অঙ্কটাকেও আমরা নেব, নিয়ে এখানে দেখো তারপরে লিখেছে তারপরের অঙ্ক পর্যন্ত সকল সংখ্যা সমূহকে তাৎপর্য সংখ্যা বলে। তাহলে এখানে কটা অঙ্ক তাৎপর্য, একও তাৎপর্য, 7ও তাৎপর্য। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ডিজিট কটা, 2খানা। এ কি বোঝা গেল? তাহলে 1.7 সেন্টিমিটার, এখানে 1 অঙ্কটি সুনিশ্চিত, একদম নিশ্চিত, ডেফিনিট। 7 অঙ্কটি, এটা এর মধ্যে অনিশ্চয়তা আছে, অনিশ্চয়তা আছে।
আমাদের সিগনিফিক্যান্ট ডিজিট মানে কি? সিগনিফিক্যান্ট ডিজিট মানে কতগুলো ডিজিট নেব? ডিজিট মানে হচ্ছে যতটা ডিজিট অবধি একদম শিওর, নিশ্চিত, তারপরেরটা অবধি। তাহলে এক্ষেত্রে তাহলে অতএব 1.7 সেন্টিমিটার, এই যে জিনিসটা লিখলাম এখানে, নাম্বার, সংখ্যা, কার সংখ্যা? অফ সিগনিফিক্যান্ট ডিজিট, এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সমূহের সংখ্যা কত গো? সমান কত? বলো কত হবে? পাতি 2 হবে। এটা কি বোঝা গেল? এটা কি ক্লিয়ার বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছে? এই যে বকলাম, এই কথাটার মানে কি বুঝতে পারলে? ধরে নাও এবার আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, কোন একটি একটি মানুষের দৈর্ঘ্য 160.5 সেন্টিমিটার। এই পাঠে সিগনিফিক্যান্ট ডিজিটের সংখ্যা কত? সিগনিফিক্যান্ট ডিজিটের সংখ্যা কত? সংখ্যা কত? বলো। অবশ্যই এখানে 4 হবে, দেখো। এইগুলো তো বটেই, আর এখানে অনিশ্চয়তা আছে 4। এবার যদি আমি জিজ্ঞাসা করি আরেকটা, একটি পার্ট পার্ট বেরোলো, একটি মানুষের দৈর্ঘ্যই ধরে নাও, মানুষের দৈর্ঘ্য ধরে নাও 171.0 সেন্টিমিটার। তাহলে নাম্বার অফ নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট কত? একদম তাই, একদম তাই। সিগনিফিক্যান্ট ডিজিটস কত হবে? কারণ কি? কারণ এইটা যখন আমি লিখে দিয়েছি, 0.0 যখন আমি লিখে ফেলেছি, তখন যে স্কেল দিয়ে মেপেছি সেই স্কেলের লিস্ট কাউন্ট, মানে সেই স্কেলের সব থেকে কম যে দৈর্ঘ্য মাপা যায় সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার। সেটা আমরাও কিন্তু মাপতে পারি যন্ত্রে। সুতরাং ওই যে ডিজিটটা দিয়েছি, দ্যাট ইজ সিগনিফিক্যান্ট, সেটা তাৎপর্যপূর্ণ। ইট মে বি উইথ সাম অনিশ্চয়তা, আনসার্টেনটি, কিছুটা আনসার্টেনটি থাকতেই পারে লাস্ট পয়েন্টের পরের ডিজিটটায়, কিন্তু এই পয়েন্টের পরে ডিজিট দেওয়া মানে আমরা যে যন্ত্র দিয়ে জিনিসটাকে মাপছি তার লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 সেন্টিমিটার। সেটা আমরা বলছি। আমি আরেকটু তোমাদেরকে ডিটেলসে বলছি। এখানেও হবে 4। এবার তোমাদেরকে আমরা বলছি দুটি পার্ট। এবার আমার কিছু প্রশ্ন, তোমরা ভালো করে এই জিনিসটা কিন্তু, এই যে ফান্ডাটা আমি বোঝানোর চেষ্টা করছি এখন, সেটা কিন্তু বোঝা তোমাদের প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। দুটি পার্ট, দেখি এখনই আমি সেটাই লিখছি। দুটি পার্ট, ওকে, বা 3টি পার্ট। তুমি যখন দশমিকের পরে অতগুলো সংখ্যা দিয়েছো, তাহলে আমি লিখে দিই 3টি পার্ট একটি মানুষের দৈর্ঘ্য নির্ণয়ে। পার্টগুলো কেমন কেমন? ধরো 161.9, তারপরটা হচ্ছে 161.0, তারপরটা 161.05, তারপরটা হচ্ছে, ধরো 4টি পার্ট করে দিলাম, 4টি 161.003। এগুলোর মধ্যে সিগনিফিক্যান্ট ডিজিট বলো আমাকে। কটা সিগনিফিক্যান্ট ডিজিট আছে বলো? এগুলো আমরা বলছি দ্বারা, এটা লিখে নিই, সিগনিফিক্যান্ট ডিজিট সংখ্যা। কতগুলো সিগনিফিক্যান্ট ডিজিট আছে সেটা আমরা উপর দিকে লিখছি। প্রথমটায় কত হবে বলো? এখানে কটা আছে? তাহলে এখানে হচ্ছে 3। তারপরটায় 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 আর এইটা দিলাম ধরো না 161.000, তাহলে কত হবে এখানে? এখানেও 6 হবে। এইবার আমাকে বলো, এই
এই যে 5টা মাপ আছে, এখানে 4টির জায়গায় আবার 5টি হয়ে গেল। এই যে 5টা পরিমাপ হলো, এগুলোর মধ্যে এরা কি একই স্কিল দিয়ে, আমি যা প্রত্যেকটা প্রশ্ন করব, এক এক করে নিজেদের মনকে প্রশ্ন করবে। এই পাঠগুলি কি? পাঠ মানে কিন্তু পাঠ মানে ওই সিনেমার পাঠ নয়। এই পাঠ মানে হচ্ছে রিডিং। যেগুলো আমরা পরীক্ষায় যখন নিই, সেই রিডিং নিই। কোন একটা ডেটা আমরা নিই। সেই ডেটাটাকে বলা হয় পাঠ, ডেটা নেওয়াটাকে। এই পাঠগুলি কি? পাঠগুলি কি? যাকে জিজ্ঞেস করবো সে বলবে। একই যন্ত্রে নেওয়া পাঠ। অমর্ত্য, এই যে উপরে 5টা পার্ট, এগুলো কি একই যন্ত্রে নিয়েছি? হ্যাঁ কি না? প্রীতম, প্রীতম বলছে না। তোমরা এটাকে এগ্রি করছো? বাদ বাকি যারা হাত তুলেছো তারা কি এগ্রি করছো? একদম তাই। ভেরি গুড। এই যে প্রথমে যদি আমরা এটাকে এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, এটাকে যদি ডি বলি, এটাকে যদি ই বলি, তাহলে এইটা যেমন না যেমন বলছো সেটা আবার পার্টলি ট্রু। এটা বলা উচিত এ বি সি, এগুলি এগুলি আলাদা 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 যন্ত্রে নিয়েছি। আর ডি আর ইটা, এটা একই যন্ত্রে হতে পারে। হতে পারে কেন বললাম? তার কারণ ধরে নাও একই ধরনের যন্ত্র দুখানা আমি কিনতে পারি, আমার ধরে নাও বড় লোক আমি, হতেই পারে। তো এটা কিন্তু একটা যন্ত্র দিয়ে আমরা মাপতে পারি দুবার। তাহলে এবার আমাকে বলো, এই যে 5খানা ডেটা আছে, এই ডেটাগুলোর মধ্যে কোন যন্ত্রটার লিস্ট কাউন্ট বা গুণক লঘিষ্ঠ গুণক কোন যন্ত্রের বেশি? বেশি বলেছি। তাহলে কোন যন্ত্রের লঘিষ্ঠ গুণক বা লিস্ট কাউন্ট বেশি? লিস্ট কাউন্ট বেশি কোন যন্ত্রের? বলতে পারবে? রিডিং কি ছিল? 161, 161.0, 161.005 বা কিছু ছিল, 161.003, 161.000। কোনটার এখানে আমরা বলতে চাইছি এইগুলো হচ্ছে থ্রি ডিফারেন্ট। আর এখানে হচ্ছে একটা সিঙ্গেল দিয়ে আমরা ভাবতে পারি আলাদা, ডিফারেন্ট কিন্তু সিঙ্গেল। সিঙ্গেল ডিফারেন্ট আর একটা মেশিন আছে। তাহলে আমরা আমরা জিজ্ঞাসা করছি যে লঘিষ্ঠ গুণক কার বেশি? কার লঘিষ্ঠ গুণক বেশি? প্রথমটার লঘিষ্ঠ গুণক বেশি। তার মানে কি? আমাকে প্রিয়ন্তন বলো, লঘিষ্ঠ গুণক বেশি হলে সেটা কি ভালো না খারাপ? ভেরি গুড। ভালো খারাপ আমরা বলতে পারবো না, কিন্তু নিখুঁতভাবে যদি মাপার কথা আমরা আলোচনা করি তাহলে অবশ্যই খারাপ। তাহলে এইটার হচ্ছে লঘিষ্ঠ গুণক বেশি। লঘিষ্ঠ গুণক বা লিস্ট কাউন্ট এটার সর্বোচ্চ। লিস্ট কাউন্ট বেশি, কারণ এর অনিশ্চয়তার নাম্বার হচ্ছে এইটা। এর ক্ষেত্রে অনিশ্চয়তার নাম্বার হচ্ছে 1। এইটা হচ্ছে ডিজিট অফ আনসার্টেনটি। এইটা হচ্ছে ডিজিট অফ আনসার্টেনটি। তার মানে এই ডিজিটটা, লাস্ট ডিজিটটা হচ্ছে আনসার্টেন। এর ক্ষেত্রে এই পয়েন্টের পর ফার্স্ট ডিজিটটা হচ্ছে আনসার্টেন। এইটা হচ্ছে ডিজিট অফ আনসার্টেনটি। তারপরেরটা হচ্ছে, তার পরের ডিজিটটা হচ্ছে ডিজিট অফ আনসার্টেনটি। তার মানে বুঝতে পারছো, এই যন্ত্রটা 161কে 100% স্ট্যাম্প মেরে দিয়েছে যে দ্যাট ইজ 100% কারেক্ট। প্রথম যন্ত্রটা যেটা দিয়ে মেপেছি সেটাই 161, না 160, না 162, সেটা কনফার্ম করে বলতে পারছে না, কিন্তু 1 আর 6 কে ও কনফার্ম করেছে।
লাস্ট ডিজিটটা হচ্ছে আনসার্টেনটি, ডিজিট অফ আনসার্টেনটি, তার মানে অনিশ্চয়তার সংখ্যা। এখানে সেরকম তারপরেরটা 160.0টাকে 100% কনফার্ম বলেছে। তারপরের ডিজিট যেটা আছে 5, সেটা তার ক্ষেত্রে আনসার্টেন, কারণ 5 এর জায়গায় 6 হতে পারে, 6 এর জায়গায় 4 হতে পারে, বা অন্য কিছু হতে পারে। তারপরেরটাই দেখলাম 160, এই পর্যন্ত ও একদম সার্টেন বলে দিয়েছে 161.00 পর্যন্ত। তাহলে এটা আরো নিখুঁত। তাহলে এখানে যে কথাটা আমরা আলোচনা করছিলাম, যার যার দশমিকের পরে যার যত বেশি মানে ডিজিট থাকবে, সে তত বেশি কিন্তু নিখুঁত দেবে। তার মানে এর লিস্ট কাউন্ট বেশি, মানে এটা হচ্ছে একটা ভোঁতা মেশিন। এটা হচ্ছে তোমার গ্রস রেজাল্ট দেয়, এবং এর কি বলে, এটাই কিন্তু নিখুঁত ভাবে মাপতে পারবো না। নিখুঁতের কোন জায়গায় চন্দ্রবিন্দু দেবো রে? নিখুঁত এখানে নাকি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নিখুঁত ভাবে মাপা সম্ভব হবে না। বাট এটা দিয়ে আরো বেশি, এটা দিয়ে সবচেয়ে বেশি, এই অ্যাভেলেবল 4টে যন্ত্রর মধ্যে সবচেয়ে বেশি নিখুঁত মাপা যাবে, মাপা যাবে। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে সিগনিফিক্যান্ট ডিজিট আর লঘিষ্ঠ গুণক, এই দুজনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। তাই কেউ যদি তোমাকে একটা দুটো নাম্বার দিয়ে দেয় কোনো একটা পরিমাপের ফলে, তো তুমি বলে দিতে পারবে মনে মনে তাদের শুধুমাত্র ডেটা দেখে, যে এই ডেটাগুলোর মধ্যে কোন যন্ত্র সব থেকে ভালো ভাবে নিখুঁত ভাবে ডেটা তোমাকে দিয়েছে, বেটার ডেটা দিয়েছে। যদি তার মধ্যে সিগনিফিক্যান্ট ডিজিট ডেসিমেলের পরে, মানে পয়েন্টের পরে অনেকগুলো যদি থাকে, তাহলে সে অনেক, তার লিস্ট কাউন্ট অনেক কম। তার মানে ওই যন্ত্র দিয়ে সবচেয়ে ছোট যে দৈর্ঘ্য মাপা যায়, বা যে ছোট যে জিনিসটা মাপা যায়, সেটা খুবই ক্ষুদ্র। তার মানে সেটা আরো বেশি অ্যাকিউরেট। ওকে, নেক্সট আমরা এখানে এখানে দেখবে আমাদের অনেকগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যার অনেকগুলো ফর্মুলা আছে। হুম, এখানে তোমাদের বইয়ে 28 পেজের যে দুটো ধাপ আছে, তার বাম দিকে শেষের দিকে শুরু হবে। এখানে কতগুলো দিয়েছে। ফার্স্ট হচ্ছে, যতগুলোই তোমরা দেখতে পারো এখানে এখানে কিছু বিষয় মনে রাখা আবশ্যিক বলেছে। এগুলো বেসিক্যালি ফর্মুলা সিগনিফিক্যান্ট ডিজিট নির্ণয় করার ফর্মুলা। কোন একটা সংখ্যায় কতগুলো সিগনিফিক্যান্ট ডিজিট আছে, সেটা ডিজিটের নাম্বার কতগুলো সংখ্যায় আছে, সেটা নির্ণয় করার ফর্মুলা এখানে বলা আছে। কি কি বলছে? যতগুলো অশূন্য নাম্বার, নন জিরো যতগুলো থাকবে, নন জিরো যতগুলি সংখ্যা পাঠের মধ্যে, যতগুলি সংখ্যা সবাই সিগনিফিক্যান্ট, সবাই গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসি পয়েন্টের পর। ধরো, আচ্ছা এখানে দিয়েছে পয়েন্টের পর কোন সংখ্যার বাম দিকে প্রথম অশূন্য অঙ্ক থেকে শুরু করে ডান দিকে শেষ পর্যন্ত সবই। তা যাই হোক, এখানে যেমন আমরা এখানে বললাম, ধরে নাও যদি কেউ এরকম বলে যে 1073, কেউ বলেছে 1072, কেউ বলেছে 1002, কেউ বলেছে 10001, এরকম বলেছে ধরে নাও। এগুলোর মধ্যে সিগনিফিক্যান্ট ডিজিট কি? কতগুলো সিগনিফিক্যান্ট ডিজিট হবে এখানে? একদম তাই। তার মানে শূন্য যদি বাম দিকে না থাকে, গোটা সংখ্যার শূন্য যদি মধ্যেখানে দুটো নন জিরোর মধ্যে থেকে যায়, এখানে নন জিরো যেমন ধরে নাও প্রথম যেটা বলেছে তার এক্সাম্পল এটা নয়, দুটোর সেকেন্ডটার এক্সাম্পল। এখানে ধরো এখানে যেটা বলেছে তার এক্সাম্পল হবে 720, ধরো 721, তাহলে তিনখানা হবে। 122, এখানে তিনখানা হবে সিগনিফিক্যান্ট ডিজিট। কিন্তু যদি শূন্য থেকে যায়, যদি শূন্য থাকে, কোথায় শূন্য থাকবে? শূন্য আছে দুটি দুটি নন জিরো ডিজিটের মধ্যে। দুটি নন জিরো ডিজিটের মধ্যে যদি শূন্য স্যান্ডউইচ হয়ে যায়, শূন্যটা যদি মধ্যে স্যান্ডউইচ হয়ে যায় ডিজিটের মধ্যে,
যদি থাকে তাহলে শূন্য কটা? একটা থাকতে পারে, 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে। এখানে দেখো একখানা শূন্য আছে, তাহলেও এখানে সিগনিফিক্যান্ট ডিজিট হবে 4। এখানেও একখানা আছে, এখানেও হবে 4। এখানে দুখানা আছে, তাও হবে 4। এখানে 3 খানা আছে, তাও হবে 5। তার মানে শূন্য সংখ্যাগুলো যদি অশূন্য সংখ্যার বা নন জিরো সংখ্যার দুই দিকে স্যান্ডউইচ হয়ে থাকে শূন্যগুলো, তাহলে কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিটে শূন্যগুলোকে কাউন্ট করতে হবে। ওকে, এরপর আমরা চলে যাব পয়েন্ট। তাহলে এইটা বুঝলাম, প্রথমেটা হচ্ছে নন জিরো, তারপরটা হচ্ছে শূন্য মধ্যে, মধ্যে শূন্য, এটা হচ্ছে মধ্যে শূন্য, দুটি ওটা বুঝলাম। 3 নাম্বারটা হচ্ছে পয়েন্ট। দশমিক সংখ্যা সম্বন্ধে ফর্মুলাটা কি, ফান্ডা কি? দশমিক সংখ্যা বলছে পয়েন্টের পর, দশমিকের পর যটা সংখ্যা থাকবে সব সিগনিফিক্যান্ট। দশমিকের পর যত সংখ্যা থাকবে, দশমিক বিন্দুর পর প্রথম অশূন্য অঙ্কের পূর্বে কিছু সংখ্যক শূন্য থাকে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, দশমিকের পর প্রথম অশূন্য সংখ্যার বাম দিকে যত থাকবে, এগুলো আগে দেখতে তোমার লিখতে অসুবিধা, বাম দিকে যত অঙ্ক থাকবে তারা হবে কিন্তু ইনসিগনিফিক্যান্ট, তারা কিন্তু তাৎপর্য নেই তাদের, তাহলে তারা তাৎপর্যহীন। এটা বোঝাচ্ছি আমি, এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে। যেমন ধরো 0.1, এখানে কত, এখানে কটা হবে? এখানে 1 হবে। 0.01 যদি বলি তাহলে কত হবে? তাহলেও একটা হবে। কারণ বলছে দশমিকের পর প্রথম অশূন্য, এটা হচ্ছে প্রথম দশমিকের পর প্রথম অশূন্য সংখ্যা, তার আগে যদি কোনো লাড্ডু থাকে তারা সব বাদ, এরা হচ্ছে তাৎপর্যহীন, তাহলে ইনসিগনিফিক্যান্ট, তারা কিন্তু সিগনিফিক্যান্ট নয়। তাহলে শুধুমাত্র এটা সিগনিফিক্যান্ট। এবার যদি তোমাকে দেয় 0.00732025103, তাহলে কত হবে বলো? যা, ইমোশনালি বড় দিয়ে দিয়েছি, বলো কটা হবে সিগনিফিক্যান্ট ডিজিট? 8টা না 4টা? এইগুলোকে কি ধরেছো? এগুলো কি ধরেছো? এগুলো বাদ, তাহলে এখান থেকে এগুলো সব, তাহলে 1 2 3 4 5 6, সরি 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 হবে সিগনিফিক্যান্ট ডিজিট। তা তোমরা বুঝে গেছো। এবার দেখো দুটি অশূন্য অঙ্কের মধ্যে সমস্ত দশমিক বিন্দু তাৎপর্য হয়। তারপরে হচ্ছে তোমার, হ্যাঁ, এবার যদি তোমার পয়েন্টের পর, এই যে দশমিক সংখ্যার আর একটা ফান্ডা আছে, যেমন ধরে নাও, নাম্বার দিয়ে বলছি, 590.11, 590.00, 590.10, 590.02, এগুলোর মধ্যে কোনটা কার তাৎপর্য সংখ্যা কত হবে? এখানে কত, এখানে কত, এখানে কত, এখানে কত? সব কটাতে 5টা। কেন 5টা? তার কারণ আমরা যখনই এইরকম ধরনের ডেটা দিয়ে ফেলেছি, তার মানে জানতে হবে এই যে লাস্ট পয়েন্টের ডেটা যদি থাকে, এইটা হচ্ছে যন্ত্রের লিস্ট কাউন্ট, ওখানেই তোমার কেবলমাত্র অনিশ্চয়তা আছে, তার আগের সমস্ত ডেটা কিন্তু অবশ্যই নিশ্চিত ডেটা, এগুলো সব ডেফিনিট। এইখানে আনসার্টেন আছে, তাহলে এখানে হবে 3 আর 2 5, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার হচ্ছে যোগ বিয়োগ, এগুলো যদি আমরা করি, ধরে নাও আহ যদি আমরা যোগ করি, যোগের সূত্র বলো, বলো, বলো। হুম, কোনটা বলো? এই যে 0.00 যেটা বললাম, না 0.2 বললাম, এটা বলছো? 0.01, না না, সেটা সিগনিফিক্যান্ট হোক, কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের এদের দেখ, এর কিছু রুলস আছে,
এই রুলে বলা হয়েছে যে পয়েন্টের পর ধরো তার আগে যদি জিরো থাকে, তার আগে যদি জিরো থাকে, শুধু এটা দশমিক সংখ্যা, তাহলে প্রথম যে সিগনিফিক্যান্ট মানে প্রথম যে অশূন্য নাম্বার থাকবে তার বাম দিকের জিরো গুলো বাদ দেওয়া হবে। এটা ধরে নেওয়া হবে। কেন বলতো? তার কারণ হচ্ছে 0.13 যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস বা 0.013 10 টু দি পাওয়ার মাইনাস কত লিখতে পারি 2। এবার 10 টু দি পাওয়ার মাইনাস 2 যদি লিখি এই পার্টটা কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিটের মধ্যে আসে না, এটা বাদ। তাহলে শুধুমাত্র এইটাই সিগনিফিক্যান্ট ডিজিট কাউন্টিং এ আসে। তাহলে এইটাই কেবলমাত্র সিগনিফিক্যান্ট ডিজিট কাউন্টিং এ আসে। অবশ্যই না, 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 নিশ্চয়তা অনিশ্চয়তার ব্যাপার এখানে কিন্তু একদমই আসছে না, একদমই আসছে না। ওকে, সো দ্যাট ইজ এ গুড কোশ্চেন। এখানে কিন্তু এখানে যে ফান্ডাটা লাগায় সেটা হচ্ছে কনভার্সন টু পাওয়ার, পাওয়ার 10 টু দি পাওয়ার এই কনভার্সন, মানে পাওয়ারে কনভার্সন করার সময় যে পাওয়ার যে পার্টটা থাকে 10 টু দি পাওয়ার অমুক তমুক এগুলো সব বাদ। তো এই জিনিসটাকে কাজে লাগাই। এখানে এটা বুঝতে পেরেছো নিশ্চয় যে এইগুলো সবগুলো পাঁচটা। এবার যদি আমরা যোগ করি, নেক্সট পেজ ধরে নাও যোগ, তাহলে তোমরা একটু ভালো করে দেখে নিও, কিন্তু এখানে একদম গন্ডগোল করা যাবে না। যোগ যদি করতে দেয় 10.1 প্লাস 10.11 প্লাস 10.3 প্লাস 10, এটা সমান কত হবে? যোগ করতে দিয়েছি। আবার একটা যোগ করতে দিচ্ছি, একটা এক নাম্বার। তোমরা কি ছোটবেলায় যোগ করেছো তো? সেরকমই যোগ করতে দিয়েছি। ধরো 10.5 প্লাস 10.11 প্লাস 10.3 প্লাস 10.2, ধরো এটা 10.2 প্লাস 10, 3 নাম্বার 10.3 মাইনাস বা প্লাসই ধরো আপাতত, প্লাস 9.1 প্লাস 2.11 প্লাস 7। বলো কি হবে? কি হবে? নেহি, মনে রাখতে হবে। কত কত বলো, কেউ কিছু বলো, আরো কিছু। কত 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 কত? নেহি, যোগ করার সময় যোগফল যোগফলের শুধু 40, শুধু 40। তাহলে যোগফলের মোট মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোনটা হবে? অঙ্ক সংখ্যা যাদের যোগ করছি, যাদের যোগ করছি তাদের মধ্যে তাদের মধ্যে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা যার আছে তার সমান হবে। সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা যেটা হবে, এই বাংলা লিখতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝলে তো? এই জিনিসগুলো কিন্তু খুব সহজ। সংখ্যা সম্পন্ন সংখ্যার সমান তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে, সমান তাৎপর্যপূর্ণ সমান হবে। তার মানে কি? এখানে আমি যে যন্ত্রগুলো ইউজ করেছি সেই যন্ত্রে এইটা, এইখানে অনিশ্চয়তা, এর এখানে অনিশ্চয়তা, এরও এখানে অনিশ্চয়তা, আর এর এইখানে অনিশ্চয়তা। তার মানে এখানে সিগনিফিক্যান্ট ডিজিট 2, এখানে 3, এখানে 4, এখানে 3। তাহলে যোগফল এমন হবে, এখানে সব থেকে মিনিমাম সিগনিফিক্যান্ট ডিজিট কত? 2। তাহলে 2 এর সাথে সমান হবে। তাহলে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এইগুলোই হবে। তার মানে এখানে পাতি হবে 40। তারপরেরটাও দেখো এখানে 10 আছে, তাহলে এখানে কত হবে? 1 2 3 4, কত হবে? এখানে কত হবে বলো? নেহি, কবি কাঁদতে লাগবে।
বলো কি হবে? হ্যাঁ, কত হবে রে? কেন? আর এখানে 10 টা তো বাদ দিয়ে দিবি। এর লিস্ট কাউন্ট কত? এর 3। না, না, এখানে এখানে সিগনিফিক্যান্ট ডিজিট 3, এখানে সিগনিফিক্যান্ট ডিজিট 4, এখানে 3, এখানে 2, তাহলে যোগফলের সিগনিফিক্যান্ট ডিজিট কত হবে? টোটাল 2 হবে। তাহলে কি করে 40.8 বলছিস? এটা এমনি পাতি যোগ করলে কত হয়? পাতি যোগ করলে কত হয় বলো তো দেখি? পাতি যোগ করলে কত? 10 দশমিক এই 40 দশমিক কত হচ্ছে? 5, 6, 7, 8, 8 1 হচ্ছে না, হচ্ছে না? কিরে? তাহলে এটাকে রাউন্ড আপ করতে হবে এবং এইটা হবে 41। রাউন্ড আপ মানে জানো? রাউন্ড অফের বাংলা মানে কি? আসন্ন মান করতে হবে। তাহলে এখানে কেন করিনি? এখানে দেখো যোগ করলে আমরা পাচ্ছি কত? 40.34। এই এখানেও তো 5 1 পেয়ে গেছি রে। সর্বনাশ। তা এটাকে জিরো ধরে নে। ঠিক আছে? জিরো ধরলাম। 40.3441 করে দিলাম ধর। ঠিক আছে? তখন আসন্ন মান করলে আমার 40 হবে। তার মানে এখানে কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে রাউন্ড অফটা ইম্পর্টেন্ট। গুণ আর যোগের ক্ষেত্রে, গুণ এবং ভাগের ক্ষেত্রে যাদের গুণ বা ভাগ করা হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে কম সিগনিফিক্যান্ট ডিজিট সম্পন্ন যে সংখ্যা থাকবে, তার সিগনিফিক্যান্ট অঙ্ক সংখ্যার সমান হবে গুণফল বা ভাগফল। মানে কি? গুণ আর ভাগের ক্ষেত্রেও তাই হবে। তার মানে 20.2 ডিভাইডেড বাই 2 যদি আমি করি কত হবে? 20 করে দিই। 20 করে দিই। নাহলে বিপদ হয়ে যাবে। 20 করে দিলে কত হবে? এখানে দেখো এর 3, এর হচ্ছে 2। তাহলে এখানে আমার ভাগফলের সিগনিফিক্যান্ট ডিজিট কত হবে? ভাগফলের সিগনিফিক্যান্ট ডিজিট কত হবে? 2 হবে। তার মানে কত হবে? 1.0 কিছু একটা হবে। সিমিলারলি এটা যদি আমরা 20.1 ইন্টু 1 করে দিই বা ধর 2 করি, তাহলে কত হবে এখানে গুণফল? তো বিপদে পড়ে গেলাম। কত লিখবি এটা বল? আরে দাঁড়া, এটাকে না 40 হবে। এখানে তো 2 আছে। তার মানে এটাকে আমরা লিখতে পারি কত? এটা 40 হচ্ছে, 40 দশমিক ধর 2 হচ্ছে, সেটাকে আমরা লিখবো 40 ইকুইভ্যালেন্ট টু 40। তার মানে এটাকে আমরা করব 4 ইন্টু 10⁻1 এরকম করে লিখতে হবে। এটা ইনসিগনিফিক্যান্ট, এখানে একটা সিগনিফিক্যান্ট। তো আমরা নেক্সট দিনে এরকম যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে অনেক আলোচনা করব। আমি এক্ষুনি কিছু হোমওয়ার্ক পাঠাচ্ছি, তোমরা একটু ট্রাই করো। হোমওয়ার্ক এক্ষুনি পাঠাচ্ছি, ট্রাই দেম। এই নিয়ে যা যা ঘ্যাচর ঘ্যাচর আছে এগুলো আমরা প্রথম দিন স্যাটারডে যা এক্সট্রা যা জিনিস থাকবে সেগুলো আমরা কমপ্লিট করব। কমপ্লিট করার পর তারপর আমরা সানডে অবশ্যই আমরা নিউটন লস অফ মোশনের দিকে এগিয়ে যাব। ওকে, চলো টাটা, বাই।